আসসালামু আলাইকুম। আজ 7 ফেব্রুয়ারি 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ঋণ নেওয়া প্রার্থীর সংখ্যা বেশি, ইকোনমিস্ট এগিয়ে রাখল বিএনপিকে। জামাতের বিরুদ্ধে গোপন মিটিংয়ের অভিযোগ। ক্ষুব্ধ আজহারী চাইলেন বিচার। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট 2026 জন প্রার্থীর মধ্যে 519 জন অর্থাৎ 25.62% ঋণ গ্রহীতা। তাদের মধ্যে 5 কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন 75 জন, যা মোট প্রার্থীর 14.45%। সর্বোচ্চ ঋণ গ্রহীতা প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যার সংখ্যা 167 জন। এর মোট প্রার্থীর 32.17%। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণ গ্রহীতা প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হার ছিল 22.83%। এবার তা কিছুটা কমে দাঁড়িয়েছে 20.93%। সুজনের সম্পাদক অধ্যাপক ডক্টর বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। সুজনের তথ্যে জানানো হয়, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। প্রতিদ্বন্দ্বিতাকারী 2026 জন প্রার্থীর মধ্যে 832 জনেরই বার্ষিক আয় 5 লাখ টাকার নিচে, যা শতকরা হিসেবে 41%। আর 95 জনের আয় 1 কোটি টাকার বেশি। নির্বাচনের শীর্ষ আয়কারীদের তালিকাও তুলে ধরা হয়েছে সুজনের তথ্যে। সুজন জানিয়েছে, 741 জন প্রার্থীর আয় 5 লাখ থেকে 25 লাখ টাকা। 25 লাখের বেশি থেকে 50 লাখ টাকা আয় করেন 132 জন। 71 জনের আয় 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে। হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থীর সংখ্যা 155 জন। সুজনের তথ্য বলছে, বছরে কোটি টাকার বেশি আয় করেন এমন প্রার্থীদের মধ্যে 51 জনই বিএনপির, 25 জন স্বতন্ত্র প্রার্থী এবং 5 জন জাতীয় পার্টি মনোনীত। বিশ্লেষণে সুজন দেখিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কোটি টাকার বেশি আয়ের প্রার্থী এবং 5 লাখ টাকার কম আয়ের প্রার্থীর হার সংখ্যা কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হার ছিল যথাক্রমে 8.77% এবং 45%। এবারের নির্বাচনে তা যথাক্রমে 4.59% ও 41%। নির্বাচনে শীর্ষ আয়কারীদের তালিকাও তুলে ধরা হয়েছে সুজনের তথ্যে। এ তালিকায় 6 জনই বিএনপির মনোনীত প্রার্থী, 3 জন স্বতন্ত্র ও 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত। তালিকার শীর্ষে রয়েছে কুমিল্লা 8 আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের, তার বার্ষিক আয় প্রায় 60 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম, তার আয় প্রায় 40 কোটি টাকা। প্রায় 19 কোটি টাকা বার্ষিক আয় নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছেন লক্ষ্মীপুর 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি। তালিকা চতুর্থ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তার আয় 9 কোটি টাকার বেশি। 8 কোটি টাকার বেশি আয় নিয়ে পঞ্চম অবস্থানে আছেন টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তালিকায় থাকা বাকি 5 জন হলেন যথাক্রমে কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ, কুমিল্লা 5 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, নেত্রকোনা 1 আসনের বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহি এবং কুমিল্লা 7 আসনের বিএনপির প্রার্থী রেদওয়ান আহমেদ। তাদের সবার আয় 4 থেকে 6.5 কোটি টাকার মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার প্রকাশিত এক বিশ্লেষণে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এগিয়ে রেখেছে। বিশ্লেষণে বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 2008 সালের পর বাংলাদেশে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে। কয়েক মাস ধরে পর্যবেক্ষকরা আশঙ্কা করছিলেন সহিংসতা ছড়িয়ে পড়বে। এখন পর্যন্ত তাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা মূলত দুটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলের মধ্যে হবে। উভয় দলকেই আগের সরকার নিপীড়ন করেছে। আর্টিকেলে জামাত ইসলামীকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় ও মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে অভিহিত করেছে। তবে বিএনপিকে ফেভারিট দল হিসেবে উল্লেখ করা হয়। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে, বাংলাদেশ কেবল তখনই সমৃদ্ধ হবে যদি দেশটি সংস্কারের প্রতি তার উদ্দীপনা বজায় রাখে এবং এতে যেই জিতুক না কেন অনেক কাজ করতে হবে। বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশীয় এই দেশের সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো অর্থনীতি। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে, তবে বড় পরিবর্তন প্রয়োজন। এবছর দেশটি বাণিজ্য রেয়াতি ঋণের সুবিধা ভোগকারী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে। বিশ্লেষণে বলা হয়, দেশটির কারখানাগুলোকে আরও দক্ষতা সম্পন্ন করতে হবে, সরকারের রাজস্ব বাড়াতে হবে, যা বর্তমানে জিডিপির 7% অথচ এশিয়া জুড়ে তা 20%। এছাড়া লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে
হবে এবং যারা ব্যবসাকে জিম্মি করে রাখে এমন দুর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্য ইকোনমিস্ট বলেছে, ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। গণমাধ্যমটি পর্যবেক্ষণ করেছে, ভারতীয় কর্মকর্তারা যখন ভুলভাবে বাংলাদেশকে হিন্দু বিরোধী হিসেবে চিত্রিত করে তখন বাংলাদেশিরা ক্ষুব্ধ হন। এতে লেখা হয়েছে, গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার পুনর্গঠন করা। দ্য ইকোনমিস্ট বলেছে, নির্বাচন একটি মাইল ফলকের সূচনা। নতুন বাংলাদেশ গড়ার কঠিন কাজ কেবল শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামাতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং প্রার্থীর সঙ্গে ধমকে সুরে কথা বলেছেন। এরই মধ্যে উল্লেখযোগ্য হল সিলেট ১ আসন ও কক্সবাজারের জামাতের সিনিয়র নেতা ডক্টর হামিদুর রহমান আজাদের আসন। আসন্ন সংসদ নির্বাচন সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রিজাইডিং কর্মকর্তার হুমকি ধমকির বিষয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সারা দেশে যেসব প্রিজাইডিং কর্মকর্তা নিয়োজিত তাদের হুমকি ধমকি দিচ্ছেন কতিপয় কর্মকর্তা। এছাড়াও সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো বিষয় তুলে ধরা হয় ব্রিফিংয়ে। উল্লেখযোগ্য হল ঢাকা ১ আসন। তিনি জামাত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ব্রিফিংয়ে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ শতাধিক নেতার উপর হামলা চালিয়ে আহত করার নিন্দা জানান। অ্যাডভোকেট জুবায়ের জামাত আমির ও সেক্রেটারি জেনারেল এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এক্স হ্যান্ডেলে হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির বিষয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে এবং তথ্য রয়েছে বলে জানান অ্যাডভোকেট জুবায়ের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আটক বঙ্গভবনের ওই কর্মকর্তার মুক্তির দাবি জানিয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফেসবুকে পোস্ট দিয়েছেন। এসব ঘটনা ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা বা বড় ধরনের ঘটনাকে উস্কে দেবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, সারা দেশে বেশ কিছু খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ব্যবসায়ী, শিশু, নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অ্যাডভোকেট জুবায়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে। এর মধ্যে যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে আমেরিকান সহ বিভিন্ন দেশের ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামাতের নারী ভোটার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে বিএনপির নেতারা জড়িত। ময়মনসিংহের ভালুকায় এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও রয়েছে। এদিকে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মিডিয়াগুলোতে স্ক্রিপ্ট সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি আরও বলেন, আমরা বলতে চাই, আমিরের জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু। আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে, সময় মতো সবই প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরীফ ওসমান হাদী হত্যা তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। এক ফেসবুক পোস্টে তিনি পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি পোস্টের শুরুতে আজহারি বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেত, যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা করিয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? তিনি বলেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি। নিন্দা জানিয়ে আজহারি বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই। শনিবার ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী 12 তারিখের নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। নারীদের নিয়ে তারেক রহমান বলেন, নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই, প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড নিয়ে তিনি বলেন, কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেওয়া হয়েছে সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই। তারেক রহমান বলেন, এই এলাকা কৃষি নির্ভর, কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষি নির্ভর শিল্প বিকশিত করব, যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার, যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে। এ সময় জনগণের কিছু দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল তাঁত শিল্প গড়ে তুলতে চাই। ক্যাডেট কলেজ করার দাবি আছে, সেই চেষ্টাও করা হবে। সমগ্র এলাকায় হিমাগার করে দিতে চাই। এই এলাকায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় একদল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করব, এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আয়োজিত টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ক্রিকেট প্রেমীদের আবেগের মূল্যায়ন করে ফেসবুক পোস্টে জামাত আমির লেখেন, প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো। ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক ইভেন্টে মাথা উঁচু করে গর্ব, শক্তি ও সম্মান নিয়ে ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 10921 এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের নাম্বার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এটি পরিচালিত হয়। যে কোনো সময় আপনি আপনার নারী ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ এই নাম্বারে ফোন করে জানিয়ে প্রতিকার পেতে পারেন। 109 অথবা 10921 এই নাম্বারে ফোন করলে আপনি ঘটনাস্থল বলতে হবে অথবা আপনার সমস্যাটি বলতে হবে। আপনি যদি জরুরি প্রয়োজনে ফোন করেন বা জরুরি কোনো নির্যাতন আপনার সামনেই ঘটে থাকে, তাহলে আপনি ফোন দিতে পারেন। ফোন দিয়ে বিস্তারিতভাবে বললে, বিশেষ করে স্থান, কাল, পাত্র বা কী কারণে আপনি ফোন করেছেন, কি ঘটনা ঘটেছে সেটি যদি উল্লেখ করতে পারেন, তাহলে এখান থেকে ভালো প্রতিকারের ব্যবস্থা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সব প্রকার সামরিক প্রশিক্ষণ, ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সিদ্ধান্তের কথা জানিয়ে হার্ভার্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ভয়াবহ এবং উদারপন্থী উগ্রবাদ দ্বারা আক্রান্ত বলে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হেগসেথ স্পষ্ট করেন যে পেন্টাগনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীকে এমন রাজনৈতিক ও আদর্শিক প্রভাব থেকে দূরে রাখা যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক নয়। পেন্টাগনের এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ডের কেনেডি স্কুল এবং বিজনেস স্কুলে চলমান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল সিকিউরিটি ফেলোস প্রোগ্রাম, যেখানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিতেন। হেগসেথ অভিযোগ করেছেন যে হার্ভার্ড ক্যাম্পাস এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মার্কিন সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল করার পরিবর্তে সেটিকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং প্রথাগত মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়। এছাড়া গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে গড়ে ওঠা হামাসপন্থী আন্দোলন এবং ইহুদি বিদ্বেষ দমনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকেও এই বিচ্ছেদের অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। তাদের মতে দশকের পর দশক ধরে সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা জাতীয় প্রতিরক্ষায় বড় অবদান রেখে আসছিল। তবে ট্রাম্প প্রশাসনের এই আক্রমণাত্মক অবস্থান এবং পেন্টাগনের অর্থায়ন বন্ধের ঘোষণা হার্ভার্ডের জন্য কেবল মর্যাদাহীনই নয়, বরং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতিরও কারণ হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়াশিংটনের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর উপর সরকারের এই চাপ প্রয়োগকে একটি নতুন সংস্কৃতি যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান।
changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।